সুদূর প্রবাসে থেকেও যে বাংলা ভাষাকে নিবিড়ভাবে ভালোবাসা যায়, নিরবিচ্ছিন্ন কাজের ফাঁকেও যে নিজেকে ডুবিয়ে রাখা যায় সৃজনশীলতায়, তারই এক অনবদ্য উদাহরণ রবীন্দ্র চক্রবর্তী। নিজের ইঞ্জিনিয়ারিংয়ের পেশায় অসম্ভব ব্যস্ত তিনি। নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশ সব মিলে ৪৫টারও বেশি দেশ ঘুরেছেন এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন। অবসর সময় যেইটুকু পান লেখালেখি করে কাটান। আর এইখান থেকে উঠে এসেছে তার বিশাল অভিজ্ঞতায় পরিপূর্ণ বেশ কিছু গল্প, কবিতা রচনা, ১২টি নানান স্বাদের গল্প রচনা ও আরও ১ ডজন কবিতা, ছড়া, পদ্য নিয়ে জমজমাট বই প্রবাসের গপ্পসপ্প সদ্য প্রকাশিত হলো পত্রভারতীর পক্ষ থেকে। আমার লেখাটা একটু নেশার মতন। আমার পেশা ইঞ্জিনিয়ারিং। আমি পিএইচডি করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমেরিকা গেছি 1990-তে, অনেক দিন ধরে বিদেশে। কিন্তু আমি ছোটোবেলায় শান্তিনিকেতনে পড়েছিলাম, তো আমার সঙ্গে একটা বাংলা ভাষার যোগ আছে। আর আমার দুটো ডাইলেমার মধ্যে আমি সবসময় ছিলাম। এক দিকটা হচ্ছে ভারতবর্ষ, অনেক সনাতন, আর এক দিকটা ছিল হচ্ছে আধুনিক, হ্যাঁ, এবং প্রযুক্তিবিদ্যার জায়গা। তো এই দুটো টানাপোড়েনের মধ্যে থেকে আমি যেটা খোঁজবার চেষ্টা করেছি সেটা হচ্ছে দুটোর ব্যালেন্স, দুদিক থেকে দুরকম মেসেজ, সেগুলোকে আমি একত্র করেছি, যেটাতে যারা রোজ যাতায়াত করে, ফর এক্সাম্পল ডেলি প্যাসেঞ্জার্স, হ্যাঁ, ট্রাভেলিং কনসালটেন্টস যারা ফ্লাইটে যায়, তাদের জন্যে কিছু কোনো বই আমি দেখিনি বাংলাতে। আমি সেজন্য ছোটো গল্প পছন্দ করেছি, যারা ফ্লাইটে যেতে যেতে একটা গল্প পড়ে আবার পরে আরেকটা গল্প পড়তে পারে। আর আমাদের সময় অত নেই, তো সেজন্য ছোটো গল্প আর কবিতা এই দুই মিশ্রণ এই বই। বাংলাটা পড়ে বোঝাই যায় না যে উনি এত বছর বিদেশে আছেন এবং উনি সাহিত্যিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে সাহিত্যিক মানে একটা সেন্স অফ হিউমার আছে, কিছু কিছু ছড়া আছে ওর মধ্যে খুব সুন্দর। এবং যেটা করেছেন সেটা হচ্ছে ইতিহাস থেকে বা ওর ওই বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা থেকে একটা সূত্র ধরে ইতিহাস, মডার্ন টাইম, এই সময়কার সেই সময়কার সব গেঁথে দিয়েছেন। গেঁথে দিয়ে যে তৈরি হয়েছে একটা জাদু বাস্তব, একটা ম্যাজিক রিয়ালিটি, এবং অত্যন্ত সহজ, অনর্গল, ঠক্করহীন বাংলা, এটা আমি যে বিস্মিত হয়েছি পড়ে। রঞ্জনদা খুবই কৃতি লেখক এবং আজকে সর্বত্র তার পরিচিতি। ওনাকে আমরা পেয়েছি আজকে কাছে, এটা সৌভাগ্যের কথা। ওকে আমি চিনতামও না, কিন্তু ওখানে আমার এক পরিচিত বললো এরকম রবীন্দ্র চক্রবর্তী খুব ভালো লেখেন, ওর লেখা তোমরা দেখতে পারো। তো ও মেলে একটা লেখা পাঠালো, লেখাটা পড়ে জাস্ট আমি চমকে গেলাম যে তার আগেও একটা লিখেছিল যেটি যে আমার একটা বই বের করুন। এ তো বলছিলাম যেটা যে সমস্ত প্রবাসী বাঙালিরাই ভাবেন তারা ভীষণ ভালো লেখেন এবং আমাদেরকে এসে চাপ দেন যারা লেখা বের করে দিন। ঠিক আছে, টাকা পয়সা আমরাই হয় দেবো, টাকা পয়সাটা বড় কথা নয়, কিন্তু লেখার মান যদি খারাপ হয় সেই লেখা তো প্রকাশক হিসেবে বের করা উচিত নয়, তাই না? কিন্তু ওর লেখাটা পড়ে আমি একবার স্তম্ভিত হয়ে গেলাম যে এত চমৎকার পাকা লেখা। সত্যজিৎ রায় আজ থেকে 23 বছর আগে ওকে বলেছেন যে অত্যন্ত পাকা হাতের লেখা তুমি ছেড়ো না, সে পরবর্তীকালে জানতে পারলাম। এবং ওর লেখাগুলির যেটা বিশেষত্ব সেটা হচ্ছে প্রত্যেকটি লেখার মধ্যে ওই বাস্তব এবং কল্পনা এমনভাবে মিশেছে যে কোথায় গিয়ে যে বাস্তবটা শেষ হয়ে কল্পনা শুরু হয়েছে লেখাটা না পড়লে বোঝা যায় না। ছোট গল্প আছে, অ্যানেকডোটস আছে, তারপরে যেমন ধরুন একটা আছে তানসেনের একটা ব্যাপার আছে, যেখানে তানসেনের এক বংশধরের সঙ্গে দেখা হচ্ছে এবং তারপরে তানসেনের গল্প এসে পড়ছে এই রকমভাবে। রবীন্দ্র চক্রবর্তীর তরুণ স্কুল জীবন কেটেছে শান্তিনিকেতনে এবং সেইখানেই ঘটে যায় তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্তটি, দেখা হয়ে যায় সত্যজিৎ রায়ের সঙ্গে। এরপর চিঠিপত্রের মাধ্যমে আলাপ আরো গড়ে ওঠে। একবার সত্যজিৎ রায় তাকে লেখেন, তোমার কুণ্ঠার কোনো কারণ খুঁজে পেলাম না, বেশ পাকা হাতের কাজ বলেই মনে হলো। এবং সত্যজিৎ রায়ের এই কথাটা যে কতটা সত্য তা প্রবাসের গপ্পসপ্পর প্রথম 2-3 পাতা পড়লেই বোঝা যায়। আমাদের আশা রইল যে ভবিষ্যতেও এরকম আরো অনেক বই তিনি পাঠকদের হাতে তুলে দেবেন। সত্যজিৎ রায়কে আমি প্রথম দেখেছিলাম শান্তিনিকেতনে, আমি তখন ক্লাস 5 বা 6-এ পড়ি, যে বছর ওনাকে দেশিকোত্তম দেওয়া হয়। এবং আমরা তো ফেলুদার ফ্যান ছিলাম। মুশকিলটা হয়েছিল যে সত্যজিৎ রায় যা পার্সোনালিটি ছিল, তো
তো আর উনি যখন উঠে ওটা ইন্দিরা গান্ধীর কাছ থেকে উনি অ্যাকসেপ্ট করেন, আমরা ভেবেছিলাম আমরা সামনে বসতাম, আমরা শান্তিনিকেতনের ছাত্র ছিলাম তখন, তো একদম সামনের রোতে বসেছিলাম। কিন্তু সত্যজিৎ রায় মহাশয় তো উঠলেন, ইজি চেয়ারে বসেছিলেন, এখন আমার পরিষ্কার মনে আছে আম্রকুঞ্জেতে। এবং তার আগে ইন্দিরা গান্ধী অনেক সাবলীল কথা, যেরকম উনি অপূর্ব ভাষণ দিতেন, সেরকম কথাতে পুরো সবাইকে খুব আপ্লুত করেছিলেন। আর তারপরে সত্যজিৎ রায় উঠলেন, উনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে দেশিকতাম অ্যাওয়ার্ডটা নিলেন, নিয়ে উনি কেবল 3টে শব্দ বলেছিলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। এবং চিঠিতে আমার সঙ্গে ওনার কয়েকবার আদান প্রদান হয়েছে। আমার লাস্ট চিঠি ওনার একদম আমি আগস্ট মাসেতে 1990 সালে বিদেশ যাই, তার 2 উইক আগে ওনার সঙ্গে আমার লাস্ট চিঠিপত্রের আদান প্রদান হয়েছিল। এবং ওনার শেষ চিঠিটা আমি ওনাকে একটা ছোট্ট কবিতাতে লিখেছিলাম। তার লাস্ট পংক্তিটা ছিল, আজি ডাকে মিশিগান, মিশায় নতুন গান, নবীনের ডালা হাতে নিয়ে, এক পক্ষ পড়ে তাই বিদেশেতে উড়ে যাই, চরণেতে হাত ছুঁয়ে দিয়ে। আর সত্যজিৎ রায় সাথে সাথে উত্তর দিয়েছিলেন, লিখেছিলেন, পেলেম তোমার চিঠিখানি সুন্দর এক পদ্যে, তাই তো জবাব দিলেম এখন এত কাজের মধ্যে। ওটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বিখ্যাত কবি রুদ্র, বাংলাদেশের, ওর লেখা গান, ও এখন নেই পৃথিবীতে। দিও তোমার মালা খানি বাউলের মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার লেখার মধ্যে দিয়ে শুধু বাংলা সাহিত্যের প্রভাব আপনি পাবেন না, অনেকগুলো রোমাঞ্চকর আছে, কিছু মিস্টিসিজম আছে, কিছু সায়েন্স আছে, কিন্তু মিক্সগুলো করে 40-45 মিনিটের জন্যে ধরে রাখার মতন গল্পগুলো আমার মনে হয় রোমাঞ্চকর গল্প এগুলো। আর কবিতাগুলো কিছুটা রাবীন্দ্রিক হলেও তার সঙ্গে অনেক বেশি বিশ্লেষণী শক্তি আছে ওর মধ্যে ঢোকানো। তো এটা একটু নতুন ধরনের যেরকম আমি রবীন্দ্রনাথের যে সমস্ত কবিতাগুলো আমাকে খুব ছুঁয়েছিল ছোটোবেলায়, যেগুলো পড়েছিলাম, যেমনি পরশ পাথর, পুরাতন ভৃত্য, এই সমস্ত কবিতাগুলো পড়ে আমি তার রিয়াকশন লিখেছি। সো কেউ রবীন্দ্রনাথের কবিতা এক্সটেন্ড করেছে বলে আমি জানতাম না, কিন্তু আমি সেটা চেষ্টা করছি। আমার একটা কবিতা আছে পুরাতন ভৃত্যের ছেলে, সেটা হচ্ছে পুরাতন ভৃত্য যেখানে শেষ হয়েছে, তার ছেলে কীভাবে সেটাকে কন্টিনিউ করেছে। বাড়ি ফিরে গিয়ে সময় বাঁচিয়ে পাঠানো খবর শেষটা, অকাল মরণ করেছে বরণ পুরনো চাকর কেষ্টা। বহুদিন পর পেয়ে সে খবর, বছর 10 ছেলে, মাকে নিয়ে সাথে এক সাঁঝ রাতে আমাদের বাড়ি এলে। ছেঁড়া জামা গায়ে বললে আমায়, হেঁটে পথ বহুদূর, এসেছি এ বাসা, এই শেষ আশা, কেউ নেই যে হুজুর। মোর মুখ চুন, গিন্নি আগুন, সময় পেল না আর, সারাদিন গেল মাঝরাতে এলো কেষ্টার পরিবার। আমি অভিনন্দন জানাচ্ছি ওকে, শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো, খুব ভালো। ও যদি লেখাটাকে পেশা হিসেবে গ্রহণ না করেও লেখাটা যদি চালিয়ে যায়, তাহলে কিন্তু ওর লেখার অবশ্যই ভবিষ্যৎ আছে, এবং আমার মনে হয় যে বাংলা সাহিত্যে একজন নতুন লেখককে পাবেন। কেটেছে বছর, পাইনি খবর, আসেনিকো তারা ফিরে, আছে ঈশ্বর, করি তারে ভর, ভুলে গেছি ধীরে ধীরে। তবু পরে মনে না কোনো কারণে কখনো সময় পেলে, কেষ্টার ছেলে মুখের আদলে কেষ্টার সাথে মেলে। বয়স বেড়েছে, অসুখে ধরেছে, ভর্তি নীলরতনে, বলে ডাক্তার আশা বাঁচবার ছেড়ে দাও মনে মনে। তবু এই কেস করেছে সে পেশ বড় ডাক্তার কাছে, পেলে সে সময় আজকে না হয় দেখবার আশা আছে। ওষুধের ঘোরে এক পাশে সরে ছিলেম শয্যা পরে, বড় ডাক্তারের পাই নিকটের কখন এসেছে ঘরে। সে বহু যতনে এ নীল রতনে সারিয়ে তুলল মোরে, এ চিকিৎসার জুড়ি মেলা ভার, এ কথা বলবো জোরে। পেয়েছি মুক্তি, নেইকো যুক্তি থাকতে হাসপাতালে, ছেলে এনে গাড়ি নিয়ে যাবে বাড়ি, হাসি ধরে নাকো গালে। এমন সময় ঘরের ভিতরে বড় ডাক্তার এলে, প্রণাম করিলে, পরিচয় দিলে, আমি কেষ্টার ছেলে। পুষে রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় চাওয়া মরমেরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ইচ্ছে আছে যে এগুলো অডিও বুক হিসেবে বার করতে, যারা বাংলা পড়তে পারেন না অবশ্য প্রবাসী, হ্যাঁ, বা কিন্তু যারা বাংলার সঙ্গে একটা টান রয়েছে, হ্যাঁ, তাদের কথাটা ভেবে রাখতে কথা মনে করে বইটা লেখা।